নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমি পড়ছিলাম লেখক বিমল মিত্র রচিত কালজয়ী উপন্যাস আসামি হাজির। উপন্যাসটি একটু বড় হওয়ায় আমি কয়েকটি পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করছি। বাকি পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। আর গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার গল্প পাঠের উৎসাহ আরও বাড়ে। তো আজ শুরু করছি 14 পর্ব। এই এক অদ্ভুত পরিস্থিতি সেদিন সমস্ত বাড়িটার মধ্যে সৃষ্টি হলো। কেউ জানল না কোথায় সংসারের কোন কোণে একটা ফাটল ধরেছে। সবাই উৎসবের আনন্দে উন্মত্ত। যারা নেমন্তন্ন খেয়ে গেছে তারা খাওয়ার প্রশংসায় পঞ্চমুখ, যারা বউয়ের মুখ দেখে গেছে তারাও বউয়ের রূপের প্রশংসায় মুখর। ঐশ্বর্যের প্রাচুর্যের আর বিলাসের জাঁকজমকের ঝলমলানি তারা দেখলে। তার অন্তরের দুর্যোগের দুর্দশাটির চেহারা তারা উপলব্ধি করতে পারলে না। ওটা চাপা থাক, ওটাকে পুলটিস দিয়ে ঢেকে রাখো। তোমার বাইরের ঐশ্বর্যটাই তাদের কাছে সত্যি হোক। কেউ যেন তার দারিদ্রটা না দেখতে পায়। ওটা দেখতে পেলে তোমার সম্মান, সমৃদ্ধি আর সম্পদের সৌধটা ভেঙে গুঁড়িয়ে চুরমার হয়ে যাবে। তাহলে কেউ আর তোমায় সেলাম করবে না, কেউ তোমাকে হিংসেও করবে না। অথচ সংসারে তোমাকে কেউ হিংসে না করলে তোমার মাথাই বা উঁচু থাকবে কি করে? তুমি যে তাহলে সাধারণ হয়ে যাবে, একেবারে সাধারণ। আর সাধারণ হয়ে বেঁচে থাকা মানেই তো নিচু হওয়া, অর্থাৎ অন্য সবাইয়ের সমান হওয়া, সকলের সঙ্গে একাকার হওয়া। যখন উৎসবের বাড়িতে আবার সবাই আগেকার বৌভাতের জের টেনে সকালবেলা থেকেই খুশির হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছে, যখন সবাই বাসি লুচি বেগুন ভাজার ভোজে বেসামাল, বাড়ির গিন্নির তখন মেজাজ সপ্তমে চড়ে উঠেছে। অথচ কাল রাত্রেও এমন ছিল না। বাড়ির গৃহিণী তখন শান্তিপুরের চওড়া জরির পাড়ওয়ালা শাড়ি পরে সবাইকে অভ্যর্থনা করছে। কিন্তু আজ তারই আবার তখন অন্য চেহারা, অন্য মেজাজ। গৌরী পিসি কি একটা আর্জি জানাতে এসে বকুনি খেয়ে ফিরে গেল। প্রীতি বলে উঠল, আমার তো একটা মাথা, আমি কোন দিকে সামলাবো শুনি? না খেলো তো বয়ে গেল, দরকার নেই কারো খেয়ে। আমার নতুন বউয়ের মুখে এখনো জল পড়েনি, আগে আমি তাই ভাববো না তোদের কথা বলবো? গৌরী পিসি বললে, আমি তো সে কথা বলিনি বৌদি, বলছি রাঁধুনি বামুনরা জিজ্ঞেস করছে কত ময়দা মাখবো। প্রীতি ঝাঁঝিয়ে উঠল, কত ময়দা মাখবে তা আমি এত আগে থেকে কি করে বলবো? আমি কি গুনতে জানি যে আগে থেকে গুনে বলবো আমার এতজন বাড়িতে খাবে? এর পরে আর কথা চলে না। কিন্তু শুধু এই শেষ নয়, সামান্য সামান্য ব্যাপারেই সকাল থেকে বাড়ির গিন্নির মেজাজটা সকলের নজরে পড়ল। প্রকাশ মামা এসেই বললে, দিদি শুনলুম বৌমাকে নাকি বাপের বাড়ি পাঠানো হচ্ছে। দিদি বললে, কেন, কে তোকে বললে? তুমি কথাটা সত্যি কিনা তাই বলো না। কথা নেই বাত্রা নেই, অমন বাপের বাড়ি পাঠিয়ে দিলেই হলো। এখনও তো 8 দিনও কাটলো না। প্রীতি বললে, কিন্তু এসব কথা কে বললে তোকে? কে আবার বলবে, বলেছে জামাইবাবু। তা যে বলেছে তাকেই জিজ্ঞেস করোগে কেন বৌমাকে পাঠানো হচ্ছে? প্রকাশ মামা বললে, তাহলে যা শুনছি তা সত্যি? প্রীতি বললে, সত্যি মিথ্যে আমি জানি নে, আমারও তো জানবার সময় নেই বাপু। বলে আবার তার নিজের কাজে চলে গেল। কিন্তু প্রকাশ মামা ব্যাপারটা নিয়ে চুপ করে বসে থাকতে পারল না। আসলে চুপ করে বসে থাকা তার স্বভাবেই নেই। আবার দৌড়ে গেল চৌধুরী মশাইয়ের কাছে। বললে, জামাইবাবু, দিদি তো কই কিছু বললে না। চৌধুরী মশাই তখন নিজের ঝঞ্ঝাট নিয়েই ব্যস্ত, প্রকাশের কথাটা বুঝতে পারলেন না। বললেন, কিসের কি? ওই যে আপনি বললেন বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। চৌধুরী মশাই চটে গেলেন। বললেন, তা বৌমা একবার বাপের বাড়িও যাবে না? বিয়ে হয়েছে বলে কি একেবারে চিরকাল শ্বশুর বাড়িতেই বাঁধা হয়ে থাকবে? বাপ মার জন্য একটু মন কেমন করে না? ছেলে মানুষ, বউ,
বয়স তো বেশি নয়, কিন্তু এখানে কিছুদিন তো থাকবে। 1 সপ্তাহ থাকুক, আপনি এত তাড়াতাড়ি কেন ফেরত পাঠাচ্ছেন? চৌধুরী মশাইয়ের কেমন যেন সন্দেহ হলো। বললেন, তা বৌমার জন্য তোমার এত মাথা ব্যথা কেন? বৌমা কি বলেছে তোমাকে কিছু? হ্যাঁ? বৌমা বৌমা কেন বলতে যাবে? আপনি কি যে বলেন! তাহলে তাহলে কে তার হয়ে তোমাকে ওকালতি করতে বললে? বলো, কে বললে? প্রকাশ মামা আর কি বলবে, হঠাৎ বলে ফেললে, সদা সদা বলছিল। চৌধুরী মশাই অবাক। বললেন, সদা তোমাকে বলেছে? প্রকাশ মামা বললে, হ্যাঁ। কি বলেছে সদা? বলছিল এরই মধ্যে কেন বাবা বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, সেই কথা জিজ্ঞেস করছিল। জিজ্ঞেস করেছে তোমাকে? প্রকাশ মামা বললে, তা জিজ্ঞেস করবে না? সবে কাল ফুলসজ্জে হয়েছে, এখনও ভালো করে ভাব ভালোবাসা হয়নি, এরই মধ্যে কিনা আপনি বৌমাকে কেষ্টনগরে পাঠিয়ে দিচ্ছেন। সদা কোথায়? তাকে একবার ডেকে নিয়ে এসো তো আমার কাছে। প্রকাশ মামা সদাকে আনতে চলে গেল। আসলে খবরটা কেউই বলেনি প্রকাশ মামাকে। ঘুম থেকে উঠে ঠাকুরদের বলে চা তৈরি করিয়ে নিয়ে খেয়েছিল। পিসেমশাইকেও গিয়ে 1 কাপ খাইয়ে এসেছিল। বিরাট বাড়ি, বারবাড়ি ভেতর বাড়ি, বারবাড়ির উঠোন ভেতর বাড়ির উঠোন। কাল বৌভাতের রাত্রে সমস্ত বাড়িটা লোকজনে ভরে গিয়েছিল। তারপর কখন কে খেলে কে না খেলে সব তদারক করেছে সে। সঙ্গে সঙ্গে পাহারা দিয়েছে সদাকে, যেন কোথাও পালিয়ে না যায় সে। তারপর যখন সব শেষ হলো, তার আগেই শোবার ঘরে সদাকে ঢুকিয়ে তবে নিশ্চিন্ত হয়েছে। কিন্তু তখন আর শরীর বইছে না তার, সবাই ক্লান্ত। শেষকালে একটা জায়গা বেছে নিয়ে 2 চোখ বুঝতেই ঘুমিয়ে পড়েছে অঘোরে। তারপর সকালবেলায় দিনুর সঙ্গে দেখা। তখন বেশ বেলা হয়েছে, চা খেয়ে চাঙ্গা হয়েছে শরীর। প্রকাশ মামা দিনুকে জিজ্ঞেস করলে, কি খবর দিনু? কাল রাত্রিরে কেমন খেলে? দিনুর তখন কথা বলবার সময় ছিল না। বললে, ভালো, বলেই চলে যাচ্ছিল। কিন্তু প্রকাশ মামা বললে, কি গো, অত সাত তাড়াতাড়ি যাচ্ছ কোথায়? কর্তাবাবু উঠেছে নাকি? দিনু যেতে যেতে বললে, না, কুটুম বাড়ির লোক এসেছে, তাদের খাওয়ার বন্দোবস্ত করতে হবে। কুটুম বাড়ির লোক? কেষ্টনগর থেকে এসেছে? কালই তো ফুলসজ্জের তত্ত্ব নিয়ে এসে খেয়ে দিয়ে চলে গেল, আজ আবার সকালেই এসেছে? হঠাৎ এলো কেন? দিনু বললে, বৌমাকে নিয়ে যেতে। সে কি, বৌমাকে নিয়ে যাবে মানে? আসলে দিনুও ভালো করে কিছুই জানতো না। কুটুমবাড়ির লোক যখন এসেছে তখন বৌমাকে নিয়ে যাবার জন্যই এসেছে, তাছাড়া আর কি হতে পারে। কোথায় তারা? কোথায় কুটুমবাড়ির লোক? দিনু বললে, এই চণ্ডীমণ্ডপে বসে রয়েছে। কিন্তু প্রকাশ মামা তখন চণ্ডীমণ্ডপে গেল, তখন তারা চলে গেছে। চৌধুরী মশাই প্রকাশকে দেখে জিজ্ঞেস করলেন, কি দেখছো? আগে শুনলুম কুটুমবাড়ির লোক এসেছে বৌমাকে নিয়ে যেতে, দিনু বলছিল। কোথায় গেল তারা? চৌধুরী মশাই বললেন, তারা চলে গেছে। কেন, তোমার কি দরকার? তা বৌমাকে নিয়ে যাবার কথা আছে নাকি শুনলুম। চৌধুরী মশাই নিজের মনেই তখন ভাবছিলেন, কিছুই সিদ্ধান্ত করতে পারেননি। এত বড় বিপর্যয়টা গেল, কেমন করে সমস্ত দিক সামলাবেন বুঝতে পারছিলেন না। সমস্ত জিনিসটাই যেন জটিল হয়ে আসছিল। এমনই ব্যাপার যে কাউকে বলাও যাবে না কিছু। ছেলে ফুলশয্যার রাত্রে বউয়ের ঘরে রাত কাটায়নি, এও যেমন কাউকে বলার নয়, তেমনি বৌমার মায়ের মৃত্যুর খবরটাও এখন কাউকে বলা যাবে না। বৌমার কানে যদি কোনো রকমে কথা ওঠে তো সে এক মর্মান্তিক কাণ্ড ঘটে যাবে তখনই। প্রকাশ মামা তখনও জিজ্ঞেস করলে, তা বৌমাকে আপনি সত্যি সত্যি পাঠিয়ে দেবেন নাকি? চৌধুরী মশাই অন্যমনস্কভাবেই বলে ফেললেন, হ্যাঁ, তুমি এখন যাও, আমার আর কাজ আছে। তখন থেকেই ছটফট করতে লাগলো প্রকাশ মামা, সদাকে খুঁজতে লাগলো। কোথাওই নেই সে। ভেতর বাড়িতে দিদির কাছে গিয়েও কোনো সুরাহা হলো না। যাকে দেখে তাকেই জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, সদাকে দেখেছিস? সদা কোথায় গেল? কেউই দেখেনি সদাকে। যাকে ঘিরে এত কাণ্ড সে এই সময়ে কোথায় পালালো? পিসেমশাইয়ের ঘরে গিয়ে দেখলে তিনি তামাক ধরিয়েছেন। প্রকাশ মামা তাকে গিয়েও জিজ্ঞেস করলে, সদাকে দেখেছেন নাকি পিসেমশাই? কীর্তিপদবাবু অবাক হয়ে গেলেন। সদা? খোকার কথা বলছো?
তা সে আবার কোথায় যাবে? আবার পালালো নাকি? না, তাকে আমার দরকার, কীর্তিপদবাবু বললেন। তা দেখো গিয়ে, সে হয়তো এখন নতুন নাত বউয়ের কাছে ঘুর ঘুর করছে। সে কি আর আজকে বুড়ো মানুষের সঙ্গে ঘোরাঘুরি করবে? তা বটে। প্রকাশ মামা আবার ভেতর বাড়িতে ঢুকল। দিদি তখন ভাঁড়ার নিয়ে ব্যস্ত। একেবারে সোজা গিয়ে সদার শোবার ঘরের ভেতর দিয়ে চেয়ে দেখলে নতুন বউ চুপ করে বসেছিল। পাশে গৌরী পিসি তাকে পাথরের বাটিতে মিষ্টি খাওয়াচ্ছে। হ্যাঁ গো গৌরী, আমাদের সদা কোথায় গেল? সদা এখানে আছে? নয়নতারা মামা শ্বশুরকে দেখেই মাথার ঘোমটাটা একটু টেনে দিলে। গৌরী পিসি বললে, খোকা এখানে কেন থাকতে যাবে গো? বার বাড়িতে গিয়ে দেখো, দিনের বেলা বর মানুষ কখনো বউয়ের কাছে থাকে? প্রকাশ মামা সদাকে না পেয়ে আবার অন্যদিকে চলে গেলেন। কর্তাবাবুর কাছে খবর গেল প্রাণকৃষ্ণ শ্যামশাই এবার বউয়ের মুখ দেখতে আসতে পারেন। আরতদার লোক, অনেক টাকা নিয়ে নাড়াচাড়া করা মানুষ। টাকাও যেমন তিনি দেখেছেন, মানুষও দেখেছেন তেমনি অনেক। নতুন বউ খাটের ওপর বসেছিল। আবার তাকে বেনারসি পরানো হয়েছে, আবার সারা গায়ে গয়না উঠেছে। গৌরী পিসি বললে, বৌমা, তুমি ওই কার্পেটের আসনের ওপর বসো, শ্যামশাই এলে তাকে প্রণাম করবে। ওদিকে প্রাণকৃষ্ণ শ্যামশাইকে নিয়ে চৌধুরী মশাই ভেতর বাড়িতে এসে পড়েছেন। তাঁদের কথাবার্তা কানে আসছে। গণ্যমান্য লোক তুচ্ছ তাচ্ছিল্য করলে বৈষয়িক ব্যাপারে ক্ষতি হবে এ বাড়ির, যেন আদর আপ্যায়নের কোনো ত্রুটি না হয় কোথাও। বাইরে এসে চৌধুরী মশাই গলা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, গৌরী, বৌমা তৈরি? আমরা যাব? ভেতরে গৌরী পিসি নয়নতারাকে নিয়ে আসনের ওপর বসিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ আসুন। কিন্তু বসতে গিয়েই এক কাণ্ড ঘটে গেল। পাথরের জলখাবারের গেলাসটা নয়নতারার পায়ে লেগে উল্টে গেল। সঙ্গে সঙ্গে গেলাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গিয়ে ঘরের মেঝেই সেই টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে গেল। গেলাসের জলটুকুও ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে জলে জলময় হয়ে গেল। চৌধুরী মশাইয়ের সঙ্গে প্রাণকৃষ্ণ শ্যামশাই তখন ঘরে ঢুকে ওই দৃশ্যের সামনে দাঁড়িয়ে হতবুদ্ধি হয়ে গেছেন। কারো মুখেই তখন কোনো কথা নেই, না নয়নতারার না গৌরী পিসির। দুজনেরই মনে হলো যেন চরম সর্বনাশ ঘটে গেল তাদের চোখের সামনে। যেন আজকের সমস্ত অনুষ্ঠানের কেন্দ্র চরিত্র নয়নতারাও অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত কিছু ভেঙে চুর ছত্রখান হয়ে গেল হঠাৎ। বাইরে প্রীতির কানে গেল শব্দটা। প্রীতি বুঝতে পারলে ঘরের ভেতর যেন কি একটা ভারী জিনিস হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। বললে, কি যেন ভাঙল না? বেহারিপালের বউ সকালবেলাই এসেছিল, সেও বললে, ও মা, কি ভাঙল ঘরের ভেতর? প্রাণকৃষ্ণ শ্যামশাই ওই পরিস্থিতির মধ্যে আর দাঁড়ালো না। যা সঙ্গে করে এনেছিল সেটা তাড়াতাড়ি নতুন বউয়ের হাতে তুলে দিয়েই বিদায় নিতে পারলে যেন বাঁচে, যেন তার অপরাধেই দুর্ঘটনা ঘটল। মাঝখানে ভাঙা পাথরের টুকরোগুলো আর জল। তার এক পাশে নতুন বউ দাঁড়িয়ে, আর এক পাশে প্রাণকৃষ্ণ শ্যামশাই। নতুন বউ দু হাত পেতে উপহারটা নিয়ে শ্যামশাইকে নমস্কার করতে যাচ্ছিল, কিন্তু শ্যামশাই বলে উঠল, থাক থাক, আমি চলি। সত্যি তার অপরাধবোধ তাকে আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে দিল না। পেছনে দাঁড়িয়েছিলেন চৌধুরী মশাই। তিনিও ঘটনার আকস্মিকতায় তখন স্তব্ধ, হতচকিত। চলো বাবাজি, চলো। দুজনেই তাড়াতাড়ি ঘটনাস্থল থেকে বাইরে বারবাড়ির দিকে চলে গেলেন। তারা চলে যেতেই প্রীতি ঘরে ঢুকল। চোখের সামনে যে দৃশ্য তার নজরে পড়ল তা দেখে তার মুখ দিয়ে তখন আর কোনো কথা বেরোলো না। নতুন বউ তখনও তার কার্পেটের আসনটার ওপর দাঁড়িয়েছিল। তার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। ভাঙা পাথরের গিলাসের টুকরোগুলো যেন তখনও তার বুকে গিয়ে ফুটছে। তার যন্ত্রণাতেই যেন সে ছটফট করতে আরম্ভ করেছে। বেহারিপালের বউ পেছনে এসে দাঁড়িয়েছিল। বললে, ও মা, এ কি? পাথরের গেলাসটা ভেঙে গেল নাকি? কিন্তু কে আর তখন তার কথার উত্তর দেবে? সকলেই ঘটনার আকস্মিকতায় যেন মুহ্যমান। প্রীতি চাইলে গৌরীর দিকে, বললে, হ্যাঁ রে, গেলাসটা ভাঙলি? গৌরী বললে, বৌমার পায়ে লেগে ভেঙে গেল বৌদি।
ঝাঁঝিয়ে উঠল প্রীতি, বললে, বৌমার পায়ে লেগে ভেঙে গেল? তা তুই কোথায় ছিলি? তুই দেখতে পাসনি? তুই কি চোখের মাথা খেয়েছিলি? তুই গেলাসটা একপাশে সরিয়ে রাখতে পারিসনি? গৌরী বললে, শ্যামশাই আসছিল, তাই আমি তাড়াতাড়ি বৌমাকে আসনের ওপর বসাতে গেলুম। তা যখন দেখলি পায়ের সামনে গেলাসটা রয়েছে, তখন ওটা সরাতে পারলি নে? দিন দিন তোর কি হচ্ছে কি? আজকের এই দিনে পাথরের গেলাস ভাঙা কি ভালো হলো? বেহারিপালের বউও পেছনে দাঁড়িয়ে সব শুনছিল, বললে, বৃহস্পতিবারের বারবেলায় ব্যাপারটা ভালো হলো না বউ। কথাটা সকলেরই মনে গিয়ে লাগলো। এমনিতেই পাথরের জিনিস, তার ওপর বৃহস্পতিবার। একটা অজ্ঞাত আতঙ্কে সকলের বুকই ধকধক করে উঠল। এ যে কত বড় অমঙ্গল, সে কথাটা যেন কারো হৃদয়ঙ্গম হতে আর বাকি রইল না। সকলেরই মনে হলো এত বড় দুর্ঘটনা যেন ভাবি কোনো অমঙ্গলের সূচক, অথচ এর কি প্রতিবিধান তাও সেই মুহূর্তে কারো যেন মাথায় এলো না। বাইরে এসে বেহারিপালের বউ বললে, কাজটা ভালো হলো না বউ। নতুন বউ বাড়িতে এসেই পা দিয়ে পাথরের গেলাসটা ভেঙে ফেললে, এটা কিন্তু ভালো না। প্রীতির তখন চোখ দুটো ছলছল করে উঠেছে, বললে, আমি কত দিক সামলাই বলো তো মাসিমা, আমার কি একটা জ্বালা? আর মানুষদের আক্কেল কীরকম দেখো। কালকে বউ ভাত গেল, কাল আসতে পারেনি বলে আজ এই অসময়ে আসতে হয়। আসবার কি আর সময় পেলে না কেউ? বউ তো পালিয়ে যাচ্ছে না বাড়ি থেকে, আর একটু বেলা করে এলে কি এমন ক্ষতি হতো? বেহারিপালের বউ বললে, তা কি আর করবে বলো, মঙ্গলচণ্ডীতলায় গিয়ে পুজো দিয়ে আসতে হবে। পুজো? বেহারিপালের বউ বললে, ও মা, তা পুজো দেবে না? অন্য কেউ হলে তত কিছু না করলেও চলতো, কিন্তু নতুন বউ বলে কথা, তোমার নতুন বউকেও নিয়ে যেতে হবে। কিন্তু মাসিমা, ওদিকে আরেক বিপদ হয়ে গেছে আমার। বলতে বলতে প্রীতির গলাটা যেন বন্ধ হয়ে এলো, বললে, কাউকে যেন বলো না মাসিমা, তোমার দুটি পায়ে পড়ি, এখন কাউকে বলো না। বৌমার কানে গেলে আবার কেঁদে কেটে একসা করবে। বেহারিপালের বউ গোপন কথার ইঙ্গিত পেয়ে আরও কৌতূহলী হয়ে উঠল, বললে, আমার কাউকে বলতে বয়ে গেছে, কথাটা কি শুনি না। তোমাকে আমার ঘরের লোক মনে করেই বলছি, এখনো কেউ জানে না। আরে কথাটা কি তাই বলো না। বৌমার মা মারা গেছে। উমা, সে কি? কবে? কখন? কোত্থেকে খবর এলো? প্রীতি বললে, এই সকালবেলা বেয়াই মশাই খবর পাঠিয়েছেন। এখন আমি কি যে করি, কার সঙ্গে পরামর্শ করি তাই ভাবছি। বৌমাও জানে না কথাটা। পুরুত মশাইকে ডেকে পাঠানো হয়েছে, কর্তারা সেসব করছেন। এখন বাড়ির মধ্যে আমি কি করব তা বুঝতে পারছি নে। বেহারিপালের বউ বললে, বলেছ, ভালোই করেছ বৌমা। তাহলে এক কাজ করো, আজকে আর মাছ টাছ কিছু খেতে দিও না বৌমাকে, নিরামিষ খাক, তারপর চতুর্থী করার ব্যবস্থা করতে হবে। কিন্তু ওরা তো বৌমাকে নিয়ে যেতে এসেছিল, তা বাপের বাড়িতে মা ছাড়া তো আর দ্বিতীয় মেয়ে মানুষ কেউ নেই। বেয়াই মশাই খুবই ভেঙে পড়েছেন। আমি ভাবছি বৌমাকে কেষ্টনগরে পাঠিয়ে দিই। বেহারিপালের বউ ভেবেচিন্তে বললে, তাই দাও বরং। তারপর যেন কি ভাবলে বললে, একে মা মারা যাওয়ার খবর এলো, তার উপর বৃহস্পতিবারে পা দিয়ে পাথরের জিনিস ভাঙলে, এসব তো ভালো লক্ষণ নয় বৌমা। এতে কারোর ভালো হবে না, তোমার ছেলের পক্ষেও ভালো নয়। অবশ্যই তোমার ছেলের একটু কষ্ট হবে বটে, কদিন বউকে ছেড়ে খোকা থাকতে পারবে তো? প্রীতি বললে, আমার ছেলের কথা ছেড়ে দাও। তা ছেলে যদি তোমার রাগ না করে তো বৌমা সেখানেই থাক, তারপর শ্রাদ্ধ শান্তি হয়ে গেলে তখন না হয় ফিরবে। এই সময়ে বাপের কাছে থাকলে বাপও মনে একটু শান্তি পাবে। আর না হয় ছেলেকেও বউয়ের সঙ্গে সেখানে পাঠিয়ে দাও। ছেলে যদি বউকে ছেড়ে থাকতে না পারে, তাই না হয় করো।
প্রীতি কিছু ভাঙলে না, মুখে বললে, দেখি কি করি, কিন্তু বৌমাকে খবরটা আমি কি করে দেব তাই ভাবছি মাসিমা। বৌমা তো এখনো কিছু জানে না। তা আমি গিয়ে খবরটা দেব? প্রীতি বললে, না মাসিমা, আমি বলি এখন থাক। কর্তাও বলছিলেন খবরটা এখন বৌমাকে দিয়ে দরকার নেই, শেষকালে কান্নাকাটি করলে আমি আর বৌমাকে সামলাতে পারবো না। তা তোমার ছেলে কি বলছে সদা? ছেলের কথা তুমি ছেড়ে দাও মাসিমা, সে শুধু বিয়ে করেই খালাস। সে কারো সাথেও নেই, পাঁচেও নেই। ভোরবেলা থেকে কোথায় যে সে ঘুরছে, কেউ তার মুখও দেখেনি। খবরটা যে তাকে বলবো তা তার দেখা পেলে তবে তো। বেহারিপালের বউ বললে, তাহলে কর্তা যেমন বলেন সেই রকমই করো তুমি বৌমা। ছেলের কানে গেলে যদি আবার সে বৌমাকে বাপের বাড়ি যেতে না দেয়। হঠাৎ চৌধুরী মশাই ভেতর বাড়িতে এলেন, প্রীতির কাছে এগিয়ে গেলেন, গলা নিচু করে জিজ্ঞেস করলে, কি খবর ওদিকের? চৌধুরী মশাই বললেন, শাহ মশাইকে বিদায় করে দিয়ে এলুম। লোকের আক্কেল দেখে অবাক, আর সময় পেলে না, এই অসময়ে এসে হাজির। পাথরের গেলাসটা ভেঙে গেল মাঝখান থেকে, দেখো দেখিনি কি অমঙ্গলের ব্যাপার। সে আর ভেবে কি হবে, কিন্তু পুরুত মশাই কি বললেন, বৌমা আজ নিরামিষ খাবে তো? তা সব জেনে শুনে আর আঁশ খেতে দেওয়া যায় কি করে বলো? কিন্তু কেষ্টনগরে যাওয়া? চৌধুরী মশাই বললেন, পুরুত মশাই তো বলছেন সেখানে পাঠিয়ে দিতে, দুদিন পরে তো পাঠাতেই হবে। তা না হয় একদিন আগেই গেল। আমি ভাবছি বৌমাকে কথাটা, আমি ভাবছি সেইটাই ভালো হবে। খোকা যে কাণ্ড করছে, আজকেও যদি বৌমার কাছে না সই, তাতেও বৌমার মনে সন্দেহ হবে। সঙ্গে কে যাবে? চৌধুরী মশাই বললেন, খোকা গেলেই ভালো হতো, কিন্তু কোথায় সে? থাকলেই কি সে সেখানে যেত? খোকা যদি না যায় তো প্রকাশ আর গৌরীর সঙ্গে যাক। এখন আমাদের তরফ থেকে কেউ গেলেই ভালো হতো। কিন্তু সঙ্গে খোকা গেলেই তো সবচেয়ে ভালো হয়, তাহলে আর কারো সঙ্গে যাবার দরকার হতো না। প্রীতি বললে, তা দেখো না তাকে খুঁজে, যদি রাজি করাতে পারো। চৌধুরী মশাই বললেন, না, সে না হয় আমি দেখছি, কিন্তু তুমি ততক্ষণে বৌমাকে তৈরি করিয়ে রাখো, খাইয়ে দাইয়ে সাজিয়ে গুজিয়ে রেখে দাও। বেরোলে এখনই বেরোতে হবে। রজবালিকে বলছি গাড়ি তৈরি করতে, বেলাবেলির ট্রেনে পাঠানোই ভালো। প্রকাশ আর গৌরীকেও আমি তৈরি হয়ে নিতে বলছি। বলে তিনি যেমন এসেছিলেন আবার তেমনি বারবাড়ির দিকে চলে গেলেন। হায় রে কপাল, তখনও নয়নতারা জানতো না যে বাড়ি থেকে তাকে একদিন চিরকালের জন্য চলে যেতে হবে, এই বুঝি তার সূত্রপাত। এই ফুলশয্যার রাতই বুঝি তার জীবনের এক অমোঘ সূচনা। নইলে অমন করে পাথরের গেলাসটা পায়ে লেগে ভেঙে গেলই বা কেন? অথচ এসব কথা যখন মা বলেছে তখন বিশ্বাসই করেনি সে। ভেবেছে মার যত সব মনের কুসংস্কার। কোথায় কত দূরে রইল তার মা, আর কোথায় চিরকালের মতো বিচ্ছিন্ন হয়ে চলে এলো সে নবাবগঞ্জে। আর এই নবাবগঞ্জেই হয়তো তাকে সারা জীবন কাটাতে হবে। সারা জীবন কাটাবার কথা ভাবতেই কেমন যেন আতঙ্কে শিউরে উঠল সে। কাল রাত থেকেই সে ভয়ে কাঁপছে। কিসের ভয়? তার তো এখানে ভয় পাবার কোনো কারণ নেই। তার শাশুড়ি মানুষটা তো ভালো, শ্বশুরও তো ভালো, আর আর সেই তার স্বামীর কথাটা ভাবতে গিয়েই যেন সব কিছু তার কাছে অস্পষ্ট হয়ে গেল। কে সে? কীরকম মানুষ? কীরকম স্বভাব চরিত্র সে মানুষটার? শুধু বিয়ের সময় তার হাতের ছোঁয়া লেগেছিল কিছুক্ষণ। কেষ্টনগরের সবাই বলেছিল ওরকম বর নাকি সাধারণত দেখা যায় না। আসবার সময় নয়নতারা যখন খুব কাঁদছিল তখন মা নিজের আঁচল দিয়ে চোখ মুছে বলেছিলেন, কাঁদিস নে মা, তোর কিসের দুঃখ? তুই যেমন স্বামী পেয়েছিস অমন স্বামী কজনের আছে বলতো, কাঁদিস নে। তা সত্যি,
বিয়ের দিন বাপের বাড়িতে একে একে সবাই তাকে এই কথাই বলে গেছে। যাদের বিয়ে হয়নি কিংবা যাদের বিয়ে হয়ে গেছে সবাই তার বরের রূপ দেখে হিংসে করেছে। হঠাৎ গৌরী পিসি ভাতের থালা নিয়ে ঘরে ঢুকলো, বলল, এই নাও বৌমা, ভাত খেয়ে নাও। নয়নতারা অবাক হয়ে গেল, জিজ্ঞেস করল, এত সকাল সকাল যে ভাত দিচ্ছ পিসিমা, কটা বাজলো এখন? গৌরী পিসি বললে, সকাল সকাল খেয়ে নাও, তুমি আবার কেষ্টনগরে যাবে যে আজ। কেষ্টনগরে আজকে কেন? গৌরী পিসি বললে, তোর শ্বশুরের ইচ্ছে যে তোমার মা বাবার সঙ্গে তুমি একবার দেখা করে আসবে। তুমি নাকি আসবার সময় সেদিন খুব কেঁদেছিলে, তাই মাকে দেখতে তোমার খুব ইচ্ছে করছে না? নয়নতারা বললে, হ্যাঁ, খুব ইচ্ছে করছে পিসিমা, মার জন্য খুব মন কেমন করছে আমার। কিন্তু তোমরা কি করে তা জানতে পারলে? আমি তো তোমাদের কিছু বলিনি। গৌরী পিসি বললে, আহা, মন কেমন করবে না, মা কি যেমন তেমন জিনিস বৌমা। নয়নতারা বললে, জানো পিসিমা, আমি কালকে রাত্রিরে মাকে স্বপ্ন দেখেছি। মা যেন আমার বৌভাতের দিনে এই নবাবগঞ্জে এসেছে, এসে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। আমি জিজ্ঞেস করলুম, মা তুমি যে খবর দিয়েছিলে আসবে না, তবে এলে কেন? শুনে মা কি বললে জানো? মা বললে, তোর বৌভাতের দিন আমি না এসে পারি? তারপর হঠাৎ ঘুমটা ভেঙে গেল, চেয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি, আমার চোখ দুটো জলে ভেসে গেছে, কখন কেঁদেছি মনেও নেই। গৌরী পিসি বললে, তাড়াতাড়ি খেয়ে নাও বৌমা, দেরি হয়ে যাবে আবার। আজকে কিন্তু মাছ খেতে নেই, খেতে পারবে তো? মাছ খেতে নেই কেন পিসিমা? গৌরী পিসি বললে, আজকে তোমার মাছ খেতে নেই। কেন পিসিমা, আজকে কি? গৌরী পিসি সে কথার উত্তর না দিয়ে বললে, তোমার জন্য একটু দুধ এনে দিই বৌমা। খেতে খেতে নয়নতারা কেবল মার কথাই বলতে লাগলো। মা কেমন চমৎকার রান্না করে, মা কেমন সেলাই করে, মা কেমন কথা বলে। মার কথা বলবার লোক পেয়ে নয়নতারা যেন বেঁচে গেল। গৌরী পিসি বললে, তোমার শাশুড়িও খুব ভালো বৌমা, তোমার শাশুড়ির মতো মানুষ হয় না। নয়নতারা বললে, মাও আমাকে তাই বলেছে, বলেছে এখন থেকে শাশুড়িকেই মায়ের মতো ভক্তি করবি। গৌরী পিসি বললে, ও কটা ভাত দুধ দিয়ে খেয়ে নাও বৌমা, একটা আমি সন্দেশ আনছি। গৌরী পিসি বাইরে চলে গেল। কেষ্টনগরে যাওয়ার কথা ভাবতেই নয়নতারার সব দুঃখ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। আবার যেন নতুন করে বেঁচে উঠল সে, আবার যেন সে নিজের সত্তা ফিরে পেল। বেঁচে থেকে যে এত সুখ, তা যেন সে এতদিন এমন করে আর কখনো উপলব্ধি করতে পারেনি। পাখিদের মতো যদি পাখা থাকতো তার, তাহলে বেশ উড়ে যাওয়া যেত। কেষ্টনগরে যেতে তাহলে আর তার এত দেরি হতো না। হঠাৎ যেন বাইরে তার সেই মামা শ্বশুরের গলা পাওয়া গেল। হ্যাঁ গো গৌরী, বৌমা হঠাৎ বাপের বাড়ি যাচ্ছে কেন গো, কী হয়েছে? গৌরী পিসির গলা শোনা গেল। তারপর গৌরী পিসি বললে, অত জোরে কথা বলো না মামা বাবু, একটু আস্তে, বৌমার কানে যাবে, বৌমার কানে গেলে অনর্থ বাঁধবে। কেন, কি হয়েছে? বৌমার কানে গেলে ক্ষতি কি? গৌরী পিসি বললে, বৌমার মা যে মারা গেছে। হ্যাঁ, মা মারা গেছে? সদা শাশুড়ি? কিসে মারা গেল? কখন খবর এলো? আমি তো কিছুই টের পাইনি, আমাকে তো কেউ কিছু বলেনি। গৌরী পিসি বিরক্ত হয়ে বলে উঠল, আহ, বলছি আস্তে, বৌমা ঘরের ভেতরে রয়েছে, শুনতে পাবে যে। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। গৌরী পিসি ঘরে ঢুকতেই দেখলে বৌমার চোখ দুটো কেমন বিহ্বল হয়ে শূন্যের দিকে চেয়ে রয়েছে, হয়তো এক্ষুনি ঢলে পড়বে। গৌরী পিসি তাড়াতাড়ি পাশে গিয়ে তাকে ধরে ফেললে, বললে, কি হলো বৌমা, তোমার শরীর খারাপ হলো নাকি? নয়নতারার মুখে যেন তখন কথা বলবারও শক্তি নেই। কোনো রকমে বলে উঠল, আমার মা মারা গেছে, তোমরা তো আমাকে কিছু বলনি পিসিমা। বলতে বলতে নয়নতারা সেইখানে বসেই ভেঙে পড়ল। ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই।